প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা ২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে খ ইউনিটে, এই ভিডিওটি তোমাদের জন্য। এই ভিডিওতে আমি A to Z ভর্তি সংক্রান্ত তোমাদেরকে তথ্য দিব। চলো শুরু করি। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে টোটাল সিট আছে ২৯34টা। খ ইউনিটে যারা পরীক্ষা দিবে আর্টস ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য আছে ১৭০৭টা সিট, এবং যারা গ্রুপ চেঞ্জ করে সায়েন্স থেকে খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আছে ৯৪৪টি সিট। যারা গ্রুপ চেঞ্জ করে কমার্স থেকে আসবে, বিজনেস স্টাডিজ থেকে আসবে, তাদের জন্য সিট আছে ২৮৩টা। এই ২৮৩টা কিন্তু শুধুমাত্র যারা কমার্স থেকে খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে। আবার এই ৯৪৪টা কিন্তু সায়েন্স থেকে যারা খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, এবং এই ১৭০৭টা যারা আর্টস থেকে খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। ঠিক আছে, তোমরা কিন্তু অনেকেই চিন্তা করো যে টোটাল আর্টসের জন্য সিট ২৯৩৪টা। না, টোটাল আর্টসের জন্য সিট কিন্তু ২৯34টা না। যদিও খ ইউনিট আর্টসের ইউনিট বলা হয়, কিন্তু তাদের জন্য ২৯34টা সিট না। এই টোটাল সিট ২৯34টা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো, তোমরা যারা খ ইউনিটে মানবিক বা কমার্স, তাদের জন্য ন্যূনতম তোমাদের স্কোর কত লাগবে এসএসসি এইচএসসিতে। দেখো, তোমরা এসএসসি বা সমমানে তোমাদের জন্য ন্যূনতম ৩ লাগবে, আর এইচএসসি বা সমমানে তোমাদের জন্য ন্যূনতম ৩ লাগবে। ঠিক আছে, তাহলেই তোমরা মানবিক বা কমার্স থেকে খ ইউনিটে তোমরা ফর্ম তুলতে পারবে, এবং তোমাদের মোট ন্যূনতম কত লাগবে? ৭.৫ পয়েন্ট। ঠিক আছে, এখন দেখো, তুমি যদি এসএসসি এইচএসসিতে দুটাতেই ৩ পাও, তাহলে কিন্তু তোমার হয় ৬ স্কোর, তাহলে কিন্তু তোমার ৭.৫ হয় না। যে কোনো একটায় তুমি সর্বনিম্ন ৩ পেতে পারো। ঠিক আছে, কিন্তু তোমার ন্যূনতম ৭.৫ লাগবে। এখন দেখো, তোমরা যারা সায়েন্স থেকে তোমরা সায়েন্স থেকে যারা গ্রুপ চেঞ্জ করে খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাদের জন্য মিনিমাম লাগবে কত? টোটাল 8 পয়েন্ট লাগবে। তা যার এসএসসিতে ন্যূনতম ৩.৫ এবং এইচএসসিতেও ন্যূনতম ৩.৫। এখানেও দেখো, তুমি এসএসসি এইচএসসিতে যদি ন্যূনতম স্কোর করো, স্কোর তুমি যদি পাও, পয়েন্ট পাও, জিপিএ পাও, তাহলে কি হবে? তোমার ৩.৫ কিন্তু ৭ হয়। তাহলে ন্যূনতমটা যদি তুমি পাও দুইটাতেই, তাহলে কিন্তু তোমার ৮ কিন্তু হয় না। তাহলে যে কোনো একটাই তুমি ৩.৫ পেতে পারো, আর একটাই কি বেশি পেয়ে তোমার এই ৮, টোটাল স্কোর ৮ হতে হবে। তাহলেই কেবল তুমি ফর্ম তুলতে পারবে। এই হচ্ছে তোমার এসএসসি এইচএসসির জিপিএ এর কন্ডিশন। আর একটা কন্ডিশন কিন্তু তোমাদের আছে। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয়া যায় না। এখন তোমাদের জানতে হবে যে আসলে সেকেন্ড টাইম কাদেরকে বলা হয়। দেখো, তোমরা যারা এসএসসি এইচএসসি তোমরা যারা 2021 সালে পরীক্ষা দিয়েছো, এসএসসি এইচএসসি 2021, এর পরবর্তী 21 এর পরবর্তী, এবং এসএসসি এইচএসসি বা সমমান 2026 সালে দিয়েছো। অর্থাৎ তোমরা যদি মনে করো যে দুইবার তোমরা একবার ফেল করেছো, 21 সালে দিছো, এরপরে তোমরা পরে এইচএসসিতে ভর্তি হয়ে 26 সালে পাশ করেছো, তাহলে কিন্তু তোমরা ফার্স্ট টাইম। ঠিক আছে, অন্যথায় তো হওয়ার কথা, তোমরা চিন্তা করো 24, 25, 26, তাহলে 24 সালে তোমাদের পাশ করার কথা। তাহলে তারা কিন্তু এগিয়ে, এসএসসিটা কিন্তু 2021 ধরবে এবং এইচএসসিটা ধরবে 2026। ঠিক আছে, যদি তুমি 2025 সালে তুমি যদি 2025 সালে একবার পরীক্ষা দিয়ে থাকো, এরপর যদি, তাহলেই কিন্তু তোমার কি হয়ে যাবে? সেকেন্ড টাইম হয়ে যাবে, কিন্তু তুমি পরীক্ষা দেওনি।
ইমপ্রুভমেন্ট তুমি 2026 সালে দিয়েছো, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি ফার্স্ট টাইম হবে। আবার খেয়াল করো, যার অনেকেই হচ্ছে ইমপ্রুভমেন্টের জন্য তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2025 সালে পরীক্ষা না দিয়ে থাকো তাহলে তোমার এটা হবে ফার্স্ট টাইম। আর যদি তোমরা ইমপ্রুভমেন্ট দাও এবং পরীক্ষাও দিয়ে থাকো 25 সালে, তাহলে কিন্তু তোমরা সেকেন্ড টাইম হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো যে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি, যে এমসিকিউ কত মার্কস এর আসবে এবং রিটেনের কত মার্কস এর আসবে। দেখো তোমরা এমসিকিউ পরীক্ষা তোমাদেরকে দিতে হবে 60 মার্কসের, অর্থাৎ 60টা এমসিকিউ থাকবে, টাইম থাকবে তোমাদের 45 মিনিট। এরপর দেখো বাংলা অ্যাডভান্স ইংলিশ কারা পরীক্ষা দিবে? অ্যাডভান্স ইংলিশ পরীক্ষা দিবে হচ্ছে তোমরা যারা ইংলিশ মিডিয়াম থেকে এসেছে। আর যারা বাংলা মিডিয়ামের, তারা বাংলার জন্য 15টা এমসিকিউ থাকবে, ঠিক আছে। জেনারেল ইংলিশের জন্য থাকবে 15টা এবং জেনারেল নলেজ থাকবে 30টা। এই টোটাল 60 মার্কসের পরীক্ষা হবে। কত মিনিটে? 45 মিনিটে টোটাল 60 মার্কসের পরীক্ষা দিতে হবে। এখন তুমি যদি এই 45 মিনিটের আগেই এমসিকিউ পরীক্ষার তোমার শেষ হয়ে যায়, তাহলে কিন্তু তুমি খাতা জমা দিয়ে, এমসিকিউ পরীক্ষার খাতা জমা দিয়ে তুমি কিন্তু রিটেন পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, তুমি 35 মিনিটেই যদি তোমার এমসিকিউ শেষ হয়ে যায়, তাহলে বাকি সময়টা তুমি কাজে লাগাতে পারবে। আচ্ছা, এরপরে দেখো রিটেনের জন্য মার্কস ডিস্ট্রিবিউশনটা কি। রিটেনের জন্য তোমার 40 মার্কসের রিটেন থাকবে, সময় থাকবে কিন্তু 45 মিনিট। তোমার বাংলা বা অ্যাডভান্স ইংলিশ থাকবে 20। আমি আগেই বলেছি অ্যাডভান্স ইংলিশ হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের জন্য। তোমার হচ্ছে বাংলায় 20 থাকবে এবং জেনারেল ইংলিশের জন্য 20 থাকবে, ঠিক আছে। এগুলো মার্কস ডিস্ট্রিবিউশন। এবার চলো যে এসএসসি এবং এইচএসসির রেজাল্ট থেকে কত মার্কস তোমার যোগ হবে। দেখো এসএসসির রেজাল্ট মিলিয়ে তোমার কিন্তু 20 মার্কস, এর মধ্যে এসএসসির হচ্ছে 10, এইচএসসি হচ্ছে 10, ঠিক আছে। এই টোটাল তোমার 20 মার্ক তোমার ভর্তি পরীক্ষার যে তুমি যে মার্কস পাবা তার সাথে যোগ হয়ে টোটাল 120 মার্কসের কি হবে? পরীক্ষা হবে। 120 মার্কসের উপরে তোমাকে মূল্যায়ন করা হবে। আচ্ছা, এরপর দেখো অ্যাডমিশন টেস্ট উইল বি হেল্ড ইন অল ডিভিশনাল সিটিজ। দেখো তোমরা কিন্তু যখন ফর্ম পূরণ করবে তখন কিন্তু তোমাদের এক্সাম সেন্টার, তোমাদের যে বিভাগ রয়েছে ওই বিভাগীয় শহরে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তখন ফর্ম পূরণের সময় তোমার যে বিভাগে তুমি পরীক্ষা দিতে চাও ওই বিভাগটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপর দেখো তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাহলে তোমাদের কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে এবং কিছু এক্সট্রা তোমাদের পড়াশোনা করতে হবে। যেভাবে তোমরা প্রস্তুতি নিলে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেই বিষয়ে আমি কিছু তোমাদেরকে ধারণা দিব। দেখো তোমাদের পড়াশোনা কিন্তু এলোমেলো ভাবে করলে হবে না, ঘুচিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। অনেকেই তোমরা কোচিং সেন্টারে ভর্তি হবে। দেখো কোচিং সেন্টারে ভর্তি হলেও যাতে তোমাদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে, হ্যাম্পায়ার না হয়, ওখান থেকে গাইডলাইনটা পেয়ে সেই অনুযায়ী যদি তুমি সময়টা কাজে লাগাতে পারো, ইনশাল্লাহ তুমি সফল কাম হবে। অনেকে কিন্তু কোচিং সেন্টারে ভর্তি হয়ে সময়টা কাজে লাগাতে পারে না, কারণ হচ্ছে কোচিং সেন্টারে যায়, তারপরে এই যে যাওয়া আসা, এই যে যাতায়াতের যে সময়টা, এরপরে বাসায় এসে টায়ার্ড হয়ে যায়, ঘুমায় পড়ে, তখন কিন্তু অনেক সময় কোচিং সেন্টার অনেক ক্ষতিও করে ফেলে, ঠিক আছে। সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং নির্দিষ্ট বই পড়তে হবে, ঠিক আছে। এলোমেলো ভাবে সব ধরনের বই, বাজারে যে কয়টা বই আছে সব যদি তুমি কিনে এনে বাসায় একটু একটু করে সব বই থেকে পড়ো, তাহলে কিন্তু তোমার চান্স হবে না। যে কোনো নির্দিষ্ট বই তোমরা সিলেক্ট করবে, বাংলার জন্য একটা, ইংরেজির জন্য একটা, তারপরে হচ্ছে জেনারেল নলেজের জন্য একটা বই বারবার রিভিশন দেয়, বারবার পড়ো, ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে। প্র্যাকটিস বেশি করবা তোমরা, কিন্তু যে বইটাই ধরবা প্র্যাকটিস সবচেয়ে বেশি করবা, একবার পড়বা আবার রিভিশন দেবা, ঠিক আছে।
আচ্ছা, এরপর দেখো গুছিয়ে পড়াশোনা প্রতিদিন বাংলা ইংরেজি জিকে। পড়াশোনার যে সিস্টেমটা, তোমাকে প্রতিদিন বাংলা ইংরেজি জিকে পড়তেই হবে। একটা সাবজেক্ট মনে করো আজকে বাংলা পড়লা, একদম সারাদিন বাংলা পড়তে থাকলা, তাহলে কিন্তু হবে না। প্রতিদিনই বাংলা ইংরেজি জিকে এটা তোমরা রাখবা। আর প্রিভিয়াস কোশ্চেন, অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন পড়বা। যখন বাংলা পড়বা, যে কোনো একটা টপিক যখন পড়বা, তখন ওইটার প্রিভিয়াস কোশ্চেনগুলি আগে দেখবা, বা হচ্ছে টপিকটা পড়ার পরে প্রিভিয়াস যে কোশ্চেনগুলি আছে ওইগুলো তোমরা সলভ করবা বেশি বেশি। ঠিক আছে, অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন কিন্তু তোমাদের পড়তে হবে। একদিন পর পর মডেল টেস্ট, তোমরা বাজারে মডেল টেস্টের বই পাওয়া যায়, বা তোমরা যেই কোচিং এ ভর্তি হবে সেই কোচিং এ তোমরা মডেল টেস্ট দিতে পারবে। অনলাইন কোচিং এ ভর্তি হলে তোমরা অনলাইনে তোমরা মডেল টেস্ট দিতে পারবে। ঠিক আছে, আর সবচেয়ে ভালো হয় তোমরা বাসায়, যারা কোচিং এ ভর্তি হবে না, বাসায় বসে পড়বে, তারা একটা মডেল টেস্টের বই কিনে সেখান থেকে নিয়মিত টপিক ওয়াইজ পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। এরপর আসি যে এই যে আমি এখানে বলেছি যে কোচিং এ আসলে সময় নষ্ট হয়, চিন্তায় ফেলে দেয়, অনেক মানে হিউজ পড়াশোনা দেখায় অনেক সময়। এটা অনেক সময় মানে তোমাকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এরপর গল্প করে সময় নষ্ট করে। হ্যাঁ, কোচিং সেন্টারে কিন্তু প্রায় স্যাররা পড়াবে কম, মোটিভেশন দিবে বেশি, গল্প করবে অনেক বেশি। হ্যাঁ, এইগুলা তোমাদের কিন্তু এড়িয়ে চলতে হবে, এবং পড়াশোনার চেয়ে মোটিভেশন বেশি দিবে, যেটা বললাম। এবং তোমরা যদি কোচিং এ ভর্তিও হও, মডেল টেস্টের উপরে গুরুত্ব দিবে। কোনো মডেল টেস্ট তোমরা কিন্তু বাদ দিবে না। যে তোমার ক্লাস টেস্ট হয়, অবশ্যই এই টেস্টগুলো কিন্তু অবশ্যই তোমরা দিবে। এরপর দেখো কোন কোন বই পড়বে। আমি এইগুলা তোমাদেরকে বললাম। এরপরে যদি অন্য কোনো বই তোমাদের কেউ সাজেস্ট করে, সেটাও তুমি কিনতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু হচ্ছে আমি তো বললাম বারবার তোমাকে পড়তে হবে, একটা বই তোমার বারবার পড়তে হবে, রিভিশন দিতে হবে। দেখো বাংলার জন্য তোমরা অগ্রদূতদের বই পড়তে পারো, বাংলা ব্যাকরণের জন্য, কারণ হিউজ তোমার এখানে এক্সারসাইজ আছে। এবার MP3 পড়তে পারো, অগ্রদূত বা MP3 বাংলা। এরপর ইংরেজি দেখো, কম্পিটিটিভ এক্সাম বা মাস্টার, যে কোনো একটা বই তোমরা পড়তে পারো। দুইটাই কেনা লাগবে এমন কিন্তু নাই, একই কিন্তু। ঠিক আছে, তোমরা যে কোনো একটা বই পড়বে এবং বেশি বেশি রিভিশন দিবে। এবং জিকে বেসিক ভিউ থেকে পড়তে পারো, MP3 থেকে পড়তে পারো। আর একটা বিষয়, অবশ্যই BCS কোশ্চেন ব্যাংক, তোমার 20তম BCS থেকে 50তম BCS পর্যন্ত কোশ্চেন ব্যাংক, যেই টপিকগুলি থেকে BCS এ প্রশ্ন আসে, সেই টপিকের যেগুলি তোমার ভর্তি পরীক্ষার সাথে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ যেই বিষয়গুলি থেকে তোমার ভর্তি পরীক্ষায় আসবে এবং BCS এও আসে, ওই টপিকগুলি তোমরা পড়বে, ওই সাবজেক্টগুলি। মনে করো নৈতিকতা, সুশাসন, মূল্যবোধ, এগুলি থেকে তো তোমাদের BCS এ তোমাদের ভার্সিটির ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে না, তাহলে এটা বাদ দিবা। এরপর হচ্ছে ইংলিশ লিটারেচার, বড় একটা অংশ আছে, এটা বাদ দিবা। এইভাবে যেগুলি হচ্ছে তোমার সিলেবাসে নাই, ওইগুলো বাদ দিবে। এছাড়া BCS এ যে কোশ্চেনগুলি আছে ওগুলি সব সলভ করবে। এবার প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট। প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট তোমরা জয়কালীর একটা বই কিনতে পারো, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়তে পারো, বা মডেল টেস্ট তোমরা দিতে পারো। ঠিক আছে, এই ছিল আজকের তোমাদের জন্য গাইডলাইন। ইনশাল্লাহ আরো যে ভার্সিটিতে তোমরা কত নাম্বার পেলে, কোন বিষয়ে কত নাম্বার পেলে ভর্তি পরীক্ষায় তোমরা কি কি সাবজেক্ট পেতে পারো, ইনশাল্লাহ সেই বিষয়ে ভিডিও বানাবো। এবং ভার্সিটির যে তোমার এডমিশনের যে কোচিং আছে, সেই কোচিংটাও আমরা ইনশাল্লাহ এই চ্যানেল থেকে তোমাদেরকে ক্লাস দিব। ইনশাল্লাহ তোমরা যদি নিয়মিত ক্লাসগুলি দেখো, তাহলে আর তোমাদের কোচিং করতে হবে না। এবছর এই চ্যানেল থেকে ইনশাল্লাহ তোমাদেরকে ফ্রি কোচিং করাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।